আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের ধারাবাহিক লেকচারে গত লেকচারে দেখেছিলাম আমরা পলিমার নিয়ে আলোচনা করেছিলাম। তো গত লেকচারে আমরা পলিথিন এবং পলিপ্রোপিন নিয়ে আলোচনা করেছিলাম, যেটি ছিল সংযোজন বা যোগ পলিমারের অংশ। আজকে আমরা আলোচনা করব পিভিসি, যেটি পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। এই পিভিসি যে প্রক্রিয়া প্রস্তুত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন বা যোগ পলিমার প্রক্রিয়া। তো আজকে অংশে আমরা দেখব পিভিসি প্রস্তুতি। পিভিসি পুনরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তো পিভিসি প্রস্তুত করব আজকে আমরা। পিভিসি প্রস্তুত করার জন্য ভিনাইল ক্লোরাইডকে যদি আমরা জৈব পার অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপে উত্তপ্ত করি, তাহলে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। পিভিসি সাধারণত শক্ত, কঠিন এবং পলিথিনের তুলনায় কম নমনীয়। আর পিভিসির ব্যবহার হচ্ছে পানির পাইপ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হিসেবে পিভিসি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আজকে আমরা সেই পিভিসি প্রস্তুত করব। তো আমরা পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, তো পলিভিনাইল ক্লোরাইড, তো আমরা প্রথমেই বলে নিচ্ছি যে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে ভিনাইল ক্লোরাইডকে যদি আমরা উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি উৎপন্ন হবে। তো আমাদের প্রথমে আমরা কি নিব? ভিনাইল ক্লোরাইড CH2CHCl, তাহলে এটি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আমাদের প্রভাবক হচ্ছে উচ্চ চাপ ও উচ্চ তাপ এবং জৈব পার অক্সাইড এর উপস্থিতিতে যদি আমরা ভিনাইল ক্লোরাইডকে উৎপন্ন করি, তাহলে উৎপন্ন হবে পলিভিনাইল ক্লোরাইড CH2CHCl। তাহলে এর নাম হচ্ছে পিভিসি বা ভিনাইল ক্লোরাইড। এটি ছিল আমাদের সংযোজন বা যোগ পলিমারের 3 নম্বর বিক্রিয়া। তো প্রথমে আমরা দেখেছিলাম পলিথিনের যেটি মনোমার ছিল ইথিন। এরপর আমরা দেখেছিলাম পলিপ্রোপিন, যেটার মনোমার ছিল প্রোপিন। এবং আজকে আমরা দেখলাম পিভিসি, যেটার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো এই ছিল আমাদের সংযোজন বা যোগ পলিমারের যে আলোচনা। তো এরপর আমরা আসবো ঘনীভবন পলিমার। তো ঘনীভবন পলিমার কি? যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় নাইলন 66 পলিমার উৎপন্ন হয়। নাইলন 66 হচ্ছে চকচকে, টেকসই ও নমনীয়। কৃত্রিম সুতা, রশি, দাঁতের ব্রাশ এগুলো তৈরিতে নাইলন 66 ব্যবহার করা হয়। তো আমরা আজকে সেই নাইলন 66 পলিমার উৎপন্ন করব এবং এই উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, এই পলিমারকরণের বিক্রিয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা উৎপন্ন করব নাইলন 66। নাইলন 66। তো নাইলন 66 উৎপন্ন করার জন্য আমরা দুইটি মনোমার লাগবে। একটি হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH2CH4COOH। তো এটি হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। আর এখানে যেহেতু আমরা পলিমারকরণ করব, আমরা জানি পলিমারকরণের আগে N দিতে হয়। N যে কোনো সংখ্যা হতে পারে। পলিমারকরণ যেমন আমরা যদি নাইলনের সুতার কথা চিন্তা করি, সেই সুতার ছোট থেকে অল্প থেকে শুরু করে বৃহৎ দৈর্ঘ্য পর্যন্ত হতে পারে। এই জন্য এটি পুরোটাই ডিপেন্ড করবে আমাদের কত সংখ্যক অণু আমরা
পরস্পরের সাথে যুক্ত করেছি। এই জন্য যেহেতু এটার সংখ্যা নির্দিষ্ট নয়, যত ছোট থেকে যত ইচ্ছা বড় আমরা করতে পারবো, এই জন্য এখানে আমরা n দিয়েছি। n would be the number from 0 to infinity, যত ছোট থেকে অনেক বড় পর্যন্ত হতে পারবে। এটি হচ্ছে এডিপি অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড এর সাথে আমরা যুক্ত করব হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আমরা বলেছিলাম যে আমরা যখন প্রথমেই সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে NH2 হচ্ছে অ্যামিন মূলক। তাহলে NH2 যেখানে থাকে সেটাকে আমরা বলি অ্যামিন মূলক। যেমন আমরা CH2 থাকলে বলি অ্যালডিহাইড, ও H মূলক বিদ্যমান থাকলে কিছু ব্যতিক্রম বাদে সেটাকে আমরা বলি অ্যালকোহল। যদি দ্বিবন্ধন থাকে সেটাকে আমরা বলি অ্যালকিন, যদি ত্রিবন্ধন থাকে তাহলে আমরা বলি অ্যালকাইন। তো এই রকম NH2 থাকলে সেটাকে আমরা বলি অ্যামিন। তাহলে এখানে বলতেছি আমরা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ডাই মানে দুই, তার মানে এখানে অবশ্যই দুইটি অ্যামিন বিদ্যমান আছে। আর হেক্সামিথিলিন, হেক্সা মানে আমরা জেনেছিলাম 6, তাহলে এখানে 6 কার্বন বিশিষ্ট মিথিলিন বিদ্যমান। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কি হচ্ছে NH2 CH2 6 NH2। তাহলে এটি হচ্ছে আমাদের হেক্সামিথিলিন। এখানে মিথিলিনের একটি আমরা কি দেখতে পাচ্ছি, মিথিলিন আয়ন। তো মিথিলিনের রেডিক্যাল, তাহলে এখানে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, দুইটি অ্যামিন থাকার কারণে নাম হয়েছে ডাইঅ্যামিন। আর যেহেতু 6 কার্বন বিশিষ্ট এই জন্য এর নাম হয়েছে হেক্সামিথিলিন। তাহলে এটি হচ্ছে হেক্সামিথিলিন হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে এই দুটিকে যদি আমরা টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে নাইলন 6,6 এবং পানি উৎপন্ন করে। তো প্রথমেই আমরা ঘনীভবন পলিমারের যে সংজ্ঞা, সেখানে আমরা বলেছিলাম যে পলিমারকরণ প্রক্রিয়ায় যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি উৎপন্ন করে, তাকে আমরা বলবো ঘনীভবন পলিমার। তো এখান থেকে আমাদের উৎপন্ন হবে নাইলন 6,6 এবং পানি। তো নাইলন 6,6 হচ্ছে OC CH2 4 CONH 6 NH। তাহলে এটি হচ্ছে নাইলন 6,6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 6 কার্বন বিশিষ্ট এবং এখানে টোটাল 6টি কার্বন আছে। এই 6টি কার্বন থাকার কারণে যেহেতু 6 কার্বন বিশিষ্ট দুইটি জৈব যৌগ এখানে পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এই জন্য আমরা এটাকে বলি নাইলন 6,6। এই 6,6 আসার কারণ হচ্ছে এখানে 6 কার্বন বিশিষ্ট দুইটি জৈব যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়েছে আর উৎপন্ন হয়েছে পানি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি OH এবং এই পাশ থেকে একটি H এবং এই পাশ থেকে একটি H, মানে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়েছে। তাহলে টোটাল হচ্ছে আমার N2H2O। তাহলে এর নাম হচ্ছে নাইলন 6:6, নাইলন 6,6। তাহলে আমরা দেখলাম এটি ছিল একটি ঘনীভবন পলিমারের উদাহরণ। তাহলে নাইলন 6,6 উৎপন্ন করার জন্য অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে যদি আমরা টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে নাইলন 6,6 এবং পানি উৎপন্ন হয়। তো ঘনীভবন পলিমার, আরো একটি ঘনীভবন পলিমারের কথা বইতে উল্লেখ আছে, সেটি হচ্ছে
ফর্মালডিহাইড ও ইউরিয়া ও ফর্মালডিহাইড এর পলিমারকরণ। ইউরিয়া ও ফর্মালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন উৎপন্ন হয়। তো পরবর্তী লেকচারে আমরা দেখব আরেকটি ঘনীভবন পলিমারের উদাহরণ, সেটি হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন প্রস্তুতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।